সংস্কারের গতির ওপর নির্ভর করবে নির্বাচনের সময়, এএফপি কে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চব্বিশের গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে জনমতে প্রশ্ন। বিগত সময়ে বাহিনীর সংস্কারে কোনো সরকারি উদ্যোগ নেয়নি। মধ্যরাতে 4 উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহত ছাত্র জনতা। সমস্যা সমাধানে দুপুরে সচিবালয়ে বৈঠক। দেশে ডায়াবেটিস রোগীর অর্ধেকই জানেন না আক্রান্তের খবর। রোগীর সংখ্যা 3 কোটি হলেও সরকারি হিসেবে মাত্র 80 লাখ। স্বাগত। এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মশিউর অনেক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। নির্বিচারে গুলি করে ছাত্র জনতা হত্যার অভিযোগে অনেকেই এখন হত্যা মামলার আসামি, অথচ এই পুলিশের তো হওয়ার কথা ছিল জনগণের বন্ধু। কিভাবে ক্ষমতাসীনদের পেটোয়া বাহিনীর অংশ হলো পুলিশ, তার আদ্যপান্ত খুঁজেছে এখন টেলিভিশন। রাষ্ট্র পরিচালনায় যেই আসুক না কেন, পুলিশ বারবারই হয়েছে তাদের হাতিয়ার। পুলিশ সংস্কারের উপায় বা কি হতে পারে, কি বলছেন বোদ্ধারা? বিস্তারিত স্বপন আহমেদের ক্যামেরায় দেখবেন প্রতিবেদনে। গণ অভ্যুত্থান 2024-এর এই অভ্যুত্থানে প্রায় 1,500-এরও বেশি মানুষের মৃত্যুর দায় পুলিশের ঘাড়ে। আহতর সংখ্যা 50,000-এরও বেশি। এই অভ্যুত্থানে কি ছাত্র জনতার ওপর গুলি চালানোর কথা ছিল পুলিশের? নিশ্চয়ই না। তবে কেন গুলি চালালো পুলিশ? পুলিশ গঠনের চিন্তার শুরুটা 1857 সালের সিপাহী বিপ্লব থেকে শুরু করে 1859 সালে নীর আন্দোলনকে কেন্দ্র করেই এই চিন্তার পূর্ণতা দেয়। ব্রিটিশদের ক্ষমতা ও ব্যবসা পাকাপোক্ত করতে দরকার ছিল এক পেটোয়া বাহিনীর। দমন করতে হবে আন্দোলন, তাই 1861 সালে ভারতীয় উপমহাদেশে গঠন করা হয় পুলিশ বাহিনী। সে সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন দমন করতেই তাদের ব্যবহার করা হতো। ওই সিপাহী বিদ্রোহ দমন করার পরে তারা বুঝতে পারলেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসক, যে আমরা এই উপমহাদেশে যদি টিকে থাকতে হয় আমাদের কিছু লাঠিয়াল বাহিনী লাগবে, আর আমাদের এমন কিছু আইন লাগবে যেগুলোর মধ্য দিয়ে আমরা টিকে থাকতে পারি। অনেক গবেষক বলেছেন যে এই পেনাল কোড এবং পুলিশ অ্যাক্টের মধ্য দিয়ে তারা তাদের কলোনিয়াল রেজিম, তাদের যে ঔপনিবেশিক শাসন, সেটা টিকিয়ে রাখার জন্য এটা তারা করেছিল। তখন ওই একটা এবং পুলিশকে অর্গানাইজ করা হয়েছিল এইভাবেই যে ব্রিটিশ রাজ ওদের স্বার্থ যাতে এই অঞ্চলে রক্ষা করা যায়। কিভাবে ব্রিটিশ সাম্রাজ্য পাকাপোক্ত করতে তাদের ব্যবহার করা হতো? সংবিধানের দোহাই দিয়ে পুরনো কলোনিয়াল ব্যবস্থাটা তারা কন্টিনিউ করে, ঠিক আছে? সেই কন্টিনিউটি, সে ধারাবাহিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে পুলিশি ব্যবস্থা। ফলে আপনি বাংলাদেশের যে পুলিশকে দেখেন বা দেখছেন, এটা আসলে একটা কলোনিয়াল পুলিশি ব্যবস্থা। গণতান্ত্রিক দেশ হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, আমরা ইন্ডিয়া হয়েছি, পরে পাকিস্তান হয়েছি, বাংলাদেশ হয়েছি, আমাদের আইনগুলি কিন্তু মূলত ওটা রয়ে গেছে এবং আমাদের ঝামেলাটাও ভারী। 1861 থেকে 2024 এই দীর্ঘ 163 বছরে যখনই কেউ এই অঞ্চলে ক্ষমতায় এসেছে, সবাই নিজেদের পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে পুলিশ বাহিনীকে। বিভিন্ন সময় ক্ষমতাসীনদের ঢাল হিসেবেও ব্যবহৃত হওয়ার জন্য পুলিশের মধ্যে পরিবর্তন এসেছে বারবার। সংস্কারের নামে বদলেছে পোশাক, কখনো পদবি অথবা পরিচয়, কিন্তু ব্রিটিশ সেই পেটোয়া বাহিনীর আইন হয়নি কখনোই সংস্কার। সেই সময়কার আইন মেনেই চলছে আজকের বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান জানালেন দায়িত্বে থাকা অবস্থায় তার নিজস্ব অভিজ্ঞতার কথা। যে পুলিশে যখন যে ছেলেটা জয়েন করে, একটা ওই দাগটা নিয়েই কিন্তু জয়েন করে, স্টিগমাটা নিয়েই জয়েন করে যে আমি খারাপ একটা ডিপার্টমেন্টে আসছি। যদি রাজনীতিবিদরা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, দেশ যারা চালাবেন, তারা যদি মনে করে পুলিশ জনগণের বন্ধু হবে, জনগণের সাথে সম্পৃক্ততা থাকবে,
দুষ্টির দমন শিষ্টের পালনে কাজ করতে পারবে, তাইলেই সম্ভব। আওয়ামী লীগ, বিএনপি, জাপা কেউ উদ্যোগ নেয়নি পুলিশ আইন সংস্কারে। 2007 সালে একবার তত্ত্বাবধায়কের হাত ধরে এই আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও খসড়া জমা দেওয়ার পরেও বাস্তবায়ন হয়নি তা। কি ছিল সেই খসড়ায়? খসড়া আইনটা খুবই নিকৃষ্ট মানের আইন। হ্যাঁ, ওই আইনটা আসলে মানে ওইখানে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে বলছে, ওইখানে পুলিশকে পার্ট টাইম কাজ করার কথা বলছে। ওখানে পুলিশ কমপ্লেন্ট কাউন্সিল একটা ছিল, মানে পুলিশের মধ্যে পুলিশি আইন প্রয়োগ করতে গেলে পুলিশ যদি কোনো ভুল করে, ক্ষমতার অপব্যবহার করে, তাকে আইনি প্রক্রিয়া আনার জন্য ওই কমিশন একই সাথে প্রস্তাব করেছে। আধুনিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত দেশগুলো ঢেলে সাজায় তাদের আইন, প্রতিনিয়ত আধুনিক করা হয় আইনের কাঠামো, অথচ বাংলাদেশে পুলিশ এখনো থেকে গেছে সেই ব্রিটিশ চিন্তাধারায়। বিশ্বের সবচেয়ে ভালো পুলিশিং সিস্টেমে আছে জাপানে। সে 1954 সালেই তারা ন্যাশনাল পুলিশিং সিস্টেম করেছে, ন্যাশনাল পুলিশিং কমিশন করেছে, মন্ত্রণালয়ের অধীনে নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাধ্যমে 5 সদস্যের একটি ন্যাশনাল পুলিশ কমিশন রয়েছে, তারাই পুলিশকে পরিচালনা করেন। 5 আগস্ট বা 36 জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেয় ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর বিভিন্ন দাবির মুখে আবারও পুলিশ আইন সংস্কারের জন্য কমিটিও গঠন করা হয়। কিন্তু প্রশ্ন ছিল, আসলেই কি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে পারবে এই ব্রিটিশকালীন আইন? আমি খুব পরিষ্কার বলবো, তারা পারবেন না। আমি আপনাকে এর আগে যে ব্যাখ্যা করেছি তার সঙ্গে জড়িত। কারণটা হচ্ছে, আপনি যে কলোনিয়াল রাষ্ট্রের ধারণা নিয়ে আপনি এখন চলছেন, এবং কলোনিয়াল রাষ্ট্রের স্ট্রাকচারকে আপনি রিফর্ম করবেন, রিফর্ম করা যাবে না। আপনাকে যে জন্য আমি বারবার করছি, বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে হবে, নতুন গঠনতন্ত্রের কথা আমি বলছি। সংস্কার আমি বিশ্বাস করি না। সংস্কার মানে হলো কলোনিয়াল স্ট্রাকচারকে আবার টিকিয়ে রাখা। ইতিমধ্যেই গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 17 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। শতাধিক পুলিশ কর্মকর্তা মামলার আসামিও হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ আইন সংস্কারে। 1861 সালের এই আইন আদৌ কি সংস্কার করা সম্ভব? মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি এই পুলিশ বাহিনী লাঠিয়াল বাহিনী থেকে কবে হয়ে উঠবে জনমানুষের বন্ধু, সেক্ষেত্রেও রয়ে গেছে প্রশ্ন। অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগ আদৌ কি আলোর মুখ দেখবে কিনা, তার জন্য করতে হবে আমাদেরকে অপেক্ষা। মশিউর অনিক, এখন ঢাকা। বাংলাদেশে সংস্কারের গতির ওপরে নির্বাচনের সময় নির্ভর করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বার্তা সংস্থা AFP-কে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন আয়োজনের আগে বাংলাদেশে সংস্কার প্রয়োজন, তবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ইস্যুতে কোনো ছাড় না দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। শেখ হাসিনার পতনের পর দেশে যে অস্থিরতা ও অচলাবস্থা তৈরি হয়েছে, সেখান থেকে বের হওয়ার আগ পর্যন্ত দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না উল্লেখ করে ইউনূস বলেন, দেশের মানুষই ঠিক করবেন কাকে নেতৃত্বে দেখতে চান তারা। মাঝ রাতে 4 উপদেষ্টার সশরীরে উপস্থিতি ও আশ্বাসে হাসপাতালে ফিরেছেন গণঅভ্যুত্থানের আহত ছাত্র জনতা। এ নিয়ে আজ দুপুরে আন্দোলনকারীদের সাথে বৈঠক করবেন বলে জানিয়েছেন তারা। একই সাথে ডিসেম্বরের সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন উপদেষ্টারা। আরও জানাচ্ছেন সানি মৃধা। দিনভর সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের সামনের সড়কে অবস্থান নেয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতরা, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতা, যার মধ্যে কারো এক পা নেই, কেউ হুইল চেয়ারে, আবার কেউ চোখে ব্যান্ডেজ নিয়ে অংশ নেয় এই আন্দোলনে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ সহ বিভিন্ন স্লোগানও দেন আহতরা। একই সাথে সেখানে 4 উপদেষ্টার সাথে সাক্ষাতের দাবি জানান তারা। তবে সেই দাবি অনুযায়ী কোনো উপদেষ্টা না আসলে রাত 12টার পরও সড়কে অবস্থান অব্যাহত রাখেন তারা। এক পর্যায়ে রাত 2টার পর আহত ব্যক্তিদের দাবি শুনতে পঙ্গু হাসপাতালের সামনে ছুটে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ ফরিদা আক্তার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী। এ সময় এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে, আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। আজকে থেকে 1.5 মাস আগে আজকে এই যে এমদাদ আছে, আরও কয়েকজন ছিল,
প্রধান উপদেষ্টার ওখানে তারা যখন রাত্রে এসেছিল, আমি খবর পেয়ে সাথে সাথে ছুটে গেছি। আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি, এখানে এমদাদ আছে বলবে, উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন, সবকিছু করবেন। এছাড়া বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আহত ব্যক্তিদের সাথে বৈঠকের সিদ্ধান্ত নেন উপদেষ্টারা। এমনকি আহতদের পরিবহন করতে বাসের ব্যবস্থাও করা হবে। একই সাথে ডিসেম্বরের মধ্যে সকল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন আহতদের সাথে দেখা করতে আসা উপদেষ্টারা। 2টা বাজে সচিবালয়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ এবং অন্যান্য যে সকল মন্ত্রণালয় আছে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং আমাদের গভর্নমেন্টের দপ্তর থেকে যারা শহীদদের এবং আহতদের অর্থদান এবং পুনর্বাসনে আছেন, সবাই মিলে আমরা বসবো, আপনাদের কথা শুনবো। উপদেষ্টাদের থেকে সুচিকিৎসা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি পেয়ে হাসপাতালে ফিরে যান আহত ব্যক্তিরা। তাদেরকে হাসপাতালে উঠিয়ে দিয়ে ভোররাতে ফেরেন উপদেষ্টারাও। এর আগে বুধবার বেলা 11টার দিকে ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে সাথে নিয়ে জুলাই আগস্টের আহতদের দেখতে জাতীয় পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। পরে আহতদের তোপের মুখে কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত হাসপাতাল ছেড়ে যান তিনি। সানিম মৃধা, এখন, ঢাকা। দেশে ডায়াবেটিস রোগের অর্ধেকই জানেন না তারা এই রোগে আক্রান্ত, আবার যারা জানেন তাদের মাত্র অর্ধেক আসেন চিকিৎসার আওতায়। দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা 3 কোটি হলেও সরকারিভাবে ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতিতে নিবন্ধিত আছে মাত্র 70 থেকে 80 লাখ রোগী। রোগীদের শনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে জনবল বাড়ানোর পাশাপাশি মফস্বলেও নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। মোক্তার হোসেন ফয়সালের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন বাইজিৎ সাদ। 19 বছর বয়সী অবনীর নিষ্পলক চাহনি। এত অল্প বয়সেই ডায়াবেটিস কেড়ে নিয়েছে তার দুচোখের দৃষ্টিশক্তি। 8 বছর বয়স থেকেই আক্রান্ত হলেও 18 বছর বয়সে এসে ডায়াবেটিস ধরা পড়ে বিশেষ চাহিদা সম্পন্ন তরুণী হামিদা কাউসারিন অবনীর। ধীরে ধীরে যোগ হয়েছে হাই প্রেশার, কিডনি জটিলতা, পায়ে ব্যথা সহ নানা উপসর্গ। কেমন আছো? ভালো আছি। তোমার কি হাসপাতালে থাকতে ভালো লাগে? 19 চলছে, ওর বয়স ঠিক আছে, কিন্তু ও হচ্ছে একটা 8 বছরের বাচ্চার মতো। মা সুলতানা নাসরিন জানালেন, 1 বছর ধরে নিয়মিত রাজশাহী থেকে ঢাকায় আসতে হয় চিকিৎসার জন্য। মেয়েকে সুস্থ রাখতে 1 বছরেই খরচ করেছেন 5 লাখ টাকা। এই জার্নিটা অনেকটাই কঠিন, তারপরেও চেষ্টা করছি যে ও যেন আমার কাছে আরো দীর্ঘদিন থাকুক। অসচেতনতার কারণে ডায়াবেটিসে আক্রান্ত হবার পরও জানেন না অনেকেই। চিকিৎসকরা বলছেন, বাবা মায়ের একজনের থাকলে 10% এবং দুজনের থাকলে 60% পর্যন্ত ডায়াবেটিস হবার ঝুঁকি থাকে সন্তানের। প্রায় 10 বছর যাবত ডায়াবেটিসে আক্রান্ত। আমার অনেক সমস্যা হচ্ছে, ব্যয়বহুল চিকিৎসা। ডায়াবেটিস যখন বাড়ে তখন তো মানুষ চেনা যায় না, তো গলা শুকায়, তো এখন হাত পাও জ্বালা পোড়া অনেক বাইরে গেছে। গবেষণা বলছে দেশে আক্রান্তের সংখ্যা প্রায় 3 কোটি। নিয়মিত চিকিৎসা না করায় ইনসুলিন নেবার পরও 80% রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ভুক্তভোগীর হাত, পা, চোখ, কিডনি, লিভার সহ সব অঙ্গকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মানসিক অবসাদ বাড়াচ্ছে, কমাচ্ছে যৌন ক্ষমতাও। সরকারিভাবে ও বাংলাদেশ ডায়াবেটিস সমিতিতে নিবন্ধিত রয়েছেন 70 থেকে 80 লাখ রোগী। বাকি রোগীদের শনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে জনবল বাড়ানোর পাশাপাশি মফস্বলেও নজর দেবার কথা বলছেন চিকিৎসকরা। আমাদের শনাক্ত স্ক্রিনিং পদ্ধতিগুলি আর জোরদার করতে হবে। ইভেন কি আমরা ডিস্ট্রিক্ট লেভেল থেকে শুরু করে আমরা উপজেলা লেভেল এবং থানা লেভেল, ইউনিয়ন লেভেল পর্যন্ত যেতে পারি শনাক্ত করার জন্য। সেটা আমাকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। জীবনের যে কোনো সময়ে যে কোনো বয়সী মানুষই ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন জানিয়ে মাঝে মাঝে রক্তের সুগার পরীক্ষা করার পাশাপাশি নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ দিয়েছেন এই চিকিৎসক। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের ডায়াবেটিস রোগীর জন্য সরকারের খরচ কিন্তু খুব কম, এবং মেডিকেল কলেজে বিভিন্ন জায়গাতে কিন্তু সরকারের কাঠামো নেই, না থাকার কারণে কিন্তু এই সেবাও ব্যাহত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক পরিশ্রম বা খেলাধুলা দেখা রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেটি নেই, পারিবারিকভাবে সেটি করতে হবে। আরও এগিয়ে যেতে পারবো।
দেশের স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের 10% ব্যয় হয় এই রোগের চিকিৎসায়। আধুনিক চিকিৎসা ব্যবস্থা, ঘাটতি পূরণে নিরবিচ্ছিন্নভাবে ওষুধ সাপ্লাই এবং দাম সহনীয় মাত্রায় নিয়ে আসার কথা বলছেন বিশেষজ্ঞরা। নিরবিচ্ছিন্ন ঔষধের সাপ্লাই সেটা যেন নিশ্চিত করা হয়, ঔষধের যে মূল্যমান এটা যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। যখনই দেখা যায় ওষুধের টান পড়ে যায় সাপ্লাই, তখন দেখা যায় ডায়াবেটিস কন্ট্রোলের বাইরে চলে যায়, মানুষ কিনে খেতে চায় না অথবা পারে না। ধরে নেওয়া হয় বাংলাদেশে 3 কোটি ডায়াবেটিস রোগীর অর্ধেকই জানেন না তাদের আক্রান্তের খবর। অন্যদিকে যারা জানেন তাদের মধ্যে শুধুমাত্র অর্ধেক চিকিৎসার আওতায় রয়েছেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়াবেটিস রোগীদের খুঁজে বের করা এবং শনাক্তদের চিকিৎসার সুযোগ সৃষ্টিতে সরকারি কার্যকরী ভূমিকা পালনের আহ্বান বিশেষজ্ঞদের। বাইজিদ সাদ, এখন, ঢাকা। এক দশকে নীলফামারীর সৈয়দপুর থেকে পোশাক রপ্তানি কমেছে 50%। এবছর এখান থেকে প্রায় $2 লাখ পোশাক রপ্তানি হয়েছে ভারতে, যেখানে ব্যবসায়ীরা বলছেন এসব পোশাকের কাঁচামাল জুট কাপড়ের দাম বাড়ায় প্রতিযোগিতায় ভারতের কাছে বাজার হারাচ্ছেন তারা। তাদের পরামর্শ, গার্মেন্টস পল্লী তৈরি করে মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করলে ভারত ছাড়াও অন্য দেশে রপ্তানি করা সম্ভব। মহসিন আলীর ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন আমিরুল বাপ্পি। স্তূপ করে রাখা কাপড়গুলো দেখে মনে হওয়া কঠিন যে এই ফেলনা কাপড়েই আসে লাখো ডলার। টুকরো ঝুট কাপড় জোড়া দিয়ে যে পোশাক তৈরি হচ্ছে তা থেকেই আসছে বৈদেশিক মুদ্রা। প্রথমে কাপড়গুলোকে প্যান্টের আকারে কাটা হয়, এরপর ইলেকট্রিক মেশিনের সূচের প্রতিটি নিখুঁত বুননে তৈরি হয় প্যান্ট আর ট্রাউজার। সেলাই শেষে আয়রন মেশিনে ভাঁজ করে জুড়ে দেয়া হয় বেল্ট। ট্যাগ লাগিয়ে প্যাকেজিং করলেই প্রস্তুত রপ্তানির জন্য। নীলফামারীর সৈয়দপুরে ক্ষুদ্র তৈরি পোশাক শিল্প কারখানা প্রায় 400, কিন্তু হাতে গোনা 3 থেকে 4টি কারখানায় তৈরি হয় রপ্তানিযোগ্য পোশাক। অথচ বছর দশেক আগেও 100-র বেশি কারখানা ব্যস্ত থাকত রপ্তানি পোশাক তৈরিতে। ভারত ছাড়াও প্যান্ট, হুডি, এমনকি জ্যাকেট যেত নেপাল ও ভুটানে। কিন্তু নানাবিধ সমস্যায় দিনকে দিন কমছে এর পরিমাণ। আমাদের দেশে পণ্যর দাম, কাঁচামালের দাম অনেক বেশি, দিন দিন অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু ভারতে দাম বাড়তেছে না। যদি আমরা কম মূল্যে যদি কাঁচামাল পাই তাহলে আমরা প্রোডাকশন বেশি দিতে পারবো, আর প্রোডাকশন বেশি দিলেই দেশে বেশি রেমিটেন্স আমরা আনতে পারবো। ব্যবসায়ীদের দাবি, এবছর সৈয়দপুর থেকে প্রায় $2 লাখ তৈরি পোশাক ভারতে রপ্তানি হয়েছে, যা গত 10 বছরে কমেছে 50%। কাঁচামাল সংকটের পাশাপাশি একটি গার্মেন্টস পল্লী তৈরি না হওয়া সহ রপ্তানিকারকদের সংগঠন ও মন্ত্রণালয়ের উদাসীনতাও অনেকটা দায়ী বলছেন তারা। কারখানাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পাড়ায় মহল্লায়। আমরা যদি এক জায়গায় একত্রিতকরণ করতে পারি বা গার্মেন্টস পল্লী হিসাবে যদি সবার একটা বরাদ্দ দেওয়া হয়, তাহলে মনে করেন আমরা সব এক জায়গায় থাকলাম। এক জায়গায় থাকলে সুবিধা হবে কি, বায়াররা আমাদের কাছে আসে এক জায়গায় নিতে পারবে। ব্যবসায়ীদের কাছ থেকে সঠিক পরিকল্পনা ও প্রস্তাবনা পেলে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন। যে সকল প্রবলেম পড়ছে সে সকল প্রবলেম যদি আমাদেরকে জানায়, আমরা চাই যে তাদের সাথে বসতে, তাদের সমস্যাগুলো শুনতে চাই এবং তাদের সমস্যাগুলো শুনে আমরা বৈঠক করে আলোচনা করে, এবং সাথে যদি আমাদের অংশীজনকে সাথে নিয়েও যদি বৈঠক করতে হয়, বৈঠক করে এর সমস্যাগুলো আইডেন্টিফাই করে এবং সমাধানের যে কী উপায় আছে সেটি আইডেন্টিফাই করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে তাদের এই শিল্পে সহায়তা করতে সর্বদা প্রস্তুত আছি উপজেলা প্রশাসন। সৈয়দপুরের প্রায় 400 কারখানায় কাজ করেন কয়েক হাজার শ্রমিক। রপ্তানিযোগ্য পোশাক তৈরি হওয়া 3 থেকে 4টি কারখানায় কাজ করেন প্রায় 60 জন কর্মী। বছর দশেক আগেও জ্যাকেট, ট্রাউজার, হুডি সহ বেশ কয়েকটি পোশাক পণ্য ভারত সহ আশেপাশের কয়েকটি দেশে রপ্তানি হতো, কিন্তু কাঁচামালের দাম বেড়ে যাওয়া এবং কাঁচামাল না পাওয়া সহ বেশ কিছু কারণে এখন শুধু ট্রাউজার আর হুডিতেই আটকে আছে সৈয়দপুরের এই রপ্তানি পোশাক শিল্প। ব্যবসায়ীরা বলছেন এই 10 বছরে অন্তত 50% রপ্তানি কমেছে এখান থেকে। তাদের দাবি, একটি গার্মেন্টস পল্লী তৈরি করে যদি ঠিকঠাক পরিবেশ নিশ্চিত করা যায় তাহলে আবারও সুদিন ফিরবে সৈয়দপুরের এই তৈরি পোশাক শিল্পের। আমিরুল বাপ্পি, এখন, সৈয়দপুর। আবহাওয়া পরিবর্তনের সাথে কুমিল্লায় বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ, এতে হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে রোগীদের। অন্যদিকে ফিল্ম সংকটে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ডিজিটাল এক্স-রে বিভাগ। এতে পরীক্ষা নিরীক্ষা করাতে না পেরে ভোগান্তি বেড়েছে রোগী ও স্বজনদের। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত আছেন সহকর্মী আজিল সঞ্জয়। তবে শুরুতে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া, সেখানে আছেন সঞ্জয়। সঞ্জয়, যেমনটা জানছিলাম, এক্স-রে ডিপার্টমেন্ট তো হাসপাতালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট। তো জানাবেন যে এই যে ফিল্ম সংকটের কারণে সেটা বন্ধ আছে, তো এর বিপরীতে আসলে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা সেই সমস্যার সমাধানে?
অনেক ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রতিদিন 100 থেকে 150 মতো এক্সরে হয়ে থাকে। মূলত আসলে যারা আসলে বাইরে থেকে বেশি দাম দিয়ে এক্সরে করতে পারে না, সেসব অসহায় বা গরিব রোগীরাই কিন্তু মূলত এই সদর হাসপাতালে কিছুটা কম দামে এই এক্সরে গুলো করে থাকেন। তবে গত সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে কিন্তু এখানে এই হাসপাতালের যে এক্সরে বিভাগ রয়েছে, সেখানে এক্সরে যে ফিল্ম থাকে, সেই ফিল্মের সংকটের কারণে কিন্তু একেবারেই কার্যক্রম বন্ধ হয়েছে। এর ফলে আসলে রোগীরা কিন্তু মারাত্মক দুর্ভোগে পড়েছেন এবং আসলে বিশেষ করে যারা এখন আসলে তাদেরকে বেসরকারি হাসপাতাল থেকে কিন্তু চড়া দামে এক্সরে করতে হচ্ছে, এতে করে তারা আর্থিকভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক। আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, এই এক্সরের পাশাপাশি কিন্তু এই হাসপাতালের যেই প্যাথোলজি বিভাগ আছে, সেখানেও কিন্তু যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজে যে ব্যবহৃত যেসব রিয়েজেন্ট আছে, অধিকাংশ রিয়েজেন্ট কিন্তু এখন না থাকার কারণে পরীক্ষা নিরীক্ষা বন্ধ হয়েছে। আমি আপনাকে কিছু পরীক্ষার নাম যদি বলি, কিডনি পরীক্ষার ক্ষেত্রে যেটি আসলে খুব বেশি প্রচলিত পরীক্ষা, সিরাম ক্রিয়েটিনিন, এছাড়া ইলেকট্রোলাইট এবং প্রেগনেন্সি, আরো বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু বন্ধ রয়েছে এই রিয়েজেন্ট সংকটের কারণে, অর্থাৎ রিয়েজেন্ট না থাকার কারণে এই সংকটটি চলছে। অনেক আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে, আমরা এটি জানতে কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালির সঙ্গে। তিনি জানিয়েছেন যে আসলে সেপ্টেম্বর শেষ নাগাদ থেকে এই সংকটটি চলছে এবং তার ইতিমধ্যে এই সব সরঞ্জাম অর্থাৎ রিয়েজেন্ট এবং এক্সট্রা ফিল্ম কেনার জন্য তার ইতিমধ্যে একটি দরপত্র আহ্বান করেছেন এবং আশা করা যাচ্ছে যে এই চলতি মাসের শেষ নাগাদ হয়তো বা এই যে সংকট যেটি আছে সেটি কিন্তু কেটে যাবে এবং এই যে রোগীদের যে ভোগান্তি সেটিও কিন্তু শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। অনেক একটু আপনাকে তথ্য দিয়ে রেখে আমরা এখানকার যারা রোগী আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে এখানকে এই হাসপাতালে মূলত খুব কম দামে এই ডিজিটাল এক্সরে তারা করতে পারতেন, এখন কিন্তু সেটি কয়েক গুণ 3 থেকে 4 গুণ দাম বেশি দিয়ে সেগুলো বাইরে থেকে তাদের করতে হচ্ছে। সেক্ষেত্রে আসলে যে মধ্যবিত্ত যেসব মানুষের তারা কিন্তু সেটি করতে পারলেও একেবারে যারা আসলে নিম্ন শ্রেণীর বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তারা কিন্তু এই বাড়তি অর্থ দিয়ে এই বাইরের বেসরকারি হাসপাতাল থেকে কিন্তু এই এক্সরেটি তারা করতে পারছে না। এছাড়া বিভিন্ন ধরনের যে পরীক্ষা নিরীক্ষা আছে, অর্থাৎ আমি আপনাকে যেটি কিছুক্ষণ আগে বলছিলাম অনেক, এই যে ইলেকট্রোলাইট যে পরীক্ষা, সেটি কিন্তু বাইরে থেকে করতে গেলে প্রায় 8 থেকে 900 টাকার মতো লাগে, সেটি অর্থাৎ এখানে কিন্তু সেটি অনেকটাই কমে এই রোগীরা এখান থেকে করতে পারেন। এছাড়া প্রতিদিন কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্যাথোলজি বিভাগের কার্যক্রমটি চলে, যেটি আসলে আগে দুপুর 1টা পর্যন্ত চলতো, সেটি কিন্তু এখন অনেকটাই সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে এই রোগীদের সুবিধা রাখতে হবে। এখন যেহেতু এই রিয়েজেন্ট যেহেতু সংকট রয়েছে, সেজন্য আসলে এই সময় বর্ধিত সময় কিন্তু রোগীরা পরীক্ষা করতে পারছেন না, কারণ রিয়েজেন্ট ছাড়া কিন্তু পরীক্ষা নিরীক্ষা সম্ভব নয় অনেক। তো অনেক এছাড়া আর কি তথ্য আপনাকে দেখি যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালটি কিন্তু 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং জেলার যে বিশাল জনগোষ্ঠী, সেসব জনগোষ্ঠীর জন্য সরকারি স্বাস্থ্যসেবার একমাত্র মাধ্যম কিন্তু এই হাসপাতালটি। এখানে প্রতিদিন আসলে 250 শয্যা হলেও কিন্তু এখানে আরো বেশি পরিমাণ কিন্তু রোগী এখানে প্রতিদিন চিকিৎসা নিয়ে থাকেন, অর্থাৎ চিকিৎসকদের কিন্তু একটা হিমশিম অবস্থা খেতে হয় এখানে এই যে রোগীদের সেবা দিতে গিয়ে। অনেক আমরা এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আসলে এই সীমিত লোকবল বা সীমিত সরঞ্জাম দিয়ে কিন্তু তারা তাদের এই যে সেবা কার্যক্রম সেটি কিন্তু তারা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া অনেক এই এক্সরে ফিল্ম এবং রিয়েজেন্ট ছাড়াও এখানে যে ওষুধের কিন্তু একটি সংকট আমরা লক্ষ্য করছি, অর্থাৎ আমরা এই এখানকার যারা রোগী আছেন তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছেন আসলে চিকিৎসকের তাদেরকে যে ধরনের প্রেসক্রিপশন করছেন সেই অনুযায়ী কিন্তু তারা এখান থেকে ওষুধ পাচ্ছেন না এই ওষুধ সংকটের কারণে। এটি নিয়ে আমরা কথা বলেছিলাম এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে, তারা বলছেন যে এই যে দরপত্রের মধ্যে কিন্তু তারা এই ওষুধের বিষয়টি তারা উল্লেখ করছেন, অর্থাৎ আশা করা যাচ্ছে এই দরপত্র কার্যক্রমটি শেষ হয়ে গেলে চলতি মাসের শেষ থেকে এই রিয়েজেন্ট, এক্সরে ফিল্ম এবং ওষুধ সব ধরনের সংকট কেটে যাবে। তো অনেক আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে এই এখানকার সংকট সংক্রান্ত সবশেষ তথ্য। আশা করা যায় যে খুব দ্রুতই সমস্যার সমাধান হবে এবং হাসপাতালের রোগীরা সেই চিকিৎসাগুলো পাবে। এবার চলে যেতে চাই কুমিল্লাতে, সেখানে আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। একটু জানতে চাই আপনার কাছে, এই যে ঠান্ডা জাতীয় রোগ নিয়ে ভর্তি হচ্ছেন রোগীরা হাসপাতালে, তো এতে করে আসলে রোগীর চাপ কেমন দেখছেন হাসপাতালে, আর পাশাপাশি অন্য কোনো সমস্যা কি দেখতে পাচ্ছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে সবশেষ? অনেক কুমিল্লা জেনারেল হসপিটালে সকাল থেকে আমরা রোগীদের উপচে পড়া ভিড় দেখছি। টিকিট কাউন্টারে 2 থেকে 3টে সারিতেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে রোগীদেরকে দেখছি যে তারা টিকিট সংগ্রহ করছেন ডাক্তার দেখানোর জন্য, মূলত বিভিন্ন জায়গা থেকে এসেছেন। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই রকম ভিড় রয়েছে আমরা জানতে পেরেছি। কুমিল্লায় গত কয়েকদিনে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে শীতজনিত রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে। শীতজনিত যে সকল রোগ রয়েছে সেগুলোর রোগী বাড়ছে কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা জেনারেল হসপিটাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে। এই হসপিটালে গতকালকে এখানে বহির্বিভাগে প্রায় 1200 রোগী এখানে ডাক্তার দেখিয়েছেন। আজকেও কিন্তু সেই পরিমাণ রোগী কিন্তু এখানে ভিড় করছেন। তার মধ্যে বেশিরভাগ রোগী হচ্ছে শীতজনিত শিশু এবং বৃদ্ধ মানুষের রোগ, জ্বর, সর্দি, কাশি, এছাড়াও ত্বকের সমস্যা অর্থাৎ চর্মরোগের সমস্যা কিন্তু
প্রচুর বাড়ছে এবং যার কারণে এই ধরনের রোগীও এখানে ডাক্তার দেখতে আসছেন। কুমিল্লা মেডিকেল কলেজে এখন পর্যন্ত শিশু ওয়ার্ড এবং এখানে প্রায় 24 জন রোগী ভর্তি আছেন। তার মধ্যে অনেকেই আছেন জ্বর, সর্দি, নিউমোনিয়া, হাঁপানি এবং শ্বাসকষ্টজনিত, এবং বয়স্ক রোগীরাও কিন্তু ডাক্তার দেখানোর জন্য হাসপাতালগুলোতে ভিড় করছেন। চিকিৎসকরা বলছেন যে যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে, সাথে সাথে নানা রকম রোগের প্রাদুর্ভাব বাড়ছে, তাই তাদেরকে বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য এবং প্রয়োজনীয় রোগীর অবস্থা অনুপাতে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য কিন্তু তারা বলছেন। মেডিকেল কলেজে এখানে জেনারেল হসপিটালে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে রোগী প্রচুর পরিমাণে চাপ সামলাচ্ছেন। বলছেন যে পর্যাপ্ত ঔষধ রয়েছে সরবরাহ, এখানে যতটুকু সম্ভব রোগীদেরকে সেই ঔষধ কিন্তু তারা সরবরাহ করে থাকেন। এই ছিল কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে শীতজনিত রোগ নিয়ে সর্বশেষ। অনেক দর্শক, ঠান্ডা বা শীত জাতীয় রোগে আক্রান্ত হয়ে অনেক রোগী আসছে হাসপাতালে এবং তাতে করে যেটা হয়েছে হাসপাতালে ভিড় বাড়ছে। তাই সেই খবরে জানাচ্ছিলেন কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মীরা। সবশেষ সবুজ সুন্দর রাজশাহীতে বেড়েছে নিয়ন্ত্রণহীন নগর পরিবহনের সংখ্যা, অন্যদিকে যাতে বেড়েছে যানজটের দুর্ভোগ। এ বিষয়ে আরও জানাতে নগরীর কাদিরগঞ্জ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, সবুজ সমল একটা নগরী রাজশাহী, তাতে জ্যামজটের পেছনের মূল কারণ কি মনে হচ্ছে এবং সবশেষ যাত্রীদের ভোগান্তি বা কেমন দেখতে পাচ্ছেন সেখানে? অনেক রাজশাহী কিন্তু এরই মধ্যে আসলে সবুজ সুন্দর, ক্লিন সিটি, গ্রিন সিটি বেশ কিছু খ্যাতি কিন্তু এর মধ্যে অর্জন করেছে। তবে এই যে প্রায় 97 বর্গ কিলোমিটারের যে রাজশাহী নগরী, তাতে কিন্তু আসলে যানজট যে সমস্যাটা সেটি দীর্ঘদিন ধরেই ছিল না, সেটি কিন্তু আসলে এই সম্প্রতি সময়ে এসে আসলে প্রকট রূপ ধারণ করেছে। এর বড় কারণ যদি বলি যে ফুটপাত দখল থেকে শুরু করে রাজশাহীর বিভিন্ন প্রধান সড়কগুলোতে আসলে নির্মাণ কাজ চলছে, সংস্কারের কাজ চলছে। এই প্রকল্পের কাজগুলোর জন্য কিন্তু সেই সকল রাস্তাগুলোর একটি সাইড কিন্তু অফ রেখে আসলে কাজগুলো হচ্ছে। এতে করে যানজট সমস্যা প্রকট হয়েছে। নগর পরিবহনের সংখ্যাও কিন্তু দিনে দিনে বাড়ছে এবং নিয়ন্ত্রণহীনভাবেই কিন্তু আসলে চালকরা সেই যানবাহনগুলো আসলে চলাচল করছেন। এতে করে কিন্তু যানজটের যে সমস্যাটি সেটি হয়েছে। এতে করে ছোট বড় যে দুর্ঘটনা সেটিও কিন্তু নগরীতে বেড়েছে। আমরা দেখেছি গেল মাসেও একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে ভদ্রা মোড়ে। বিশেষ করে রাজশাহী নগরীর এই কাদিরগঞ্জের যে নগর ভবন কেন্দ্রিক যে মোড় রয়েছে, রেলগেট রয়েছে, পাশাপাশি অন্যান্য যে গুরুত্বপূর্ণ ভদ্রা মোড় থেকে শুরু করে তালেমারি মোড়, এই সকল মোড়ে কিন্তু সকাল এবং বিশেষ করে দুপুর সন্ধ্যার পরে কোচিং সেন্টারের শিক্ষার্থীরা যখন রাস্তায় বের হন এবং চাকরি থেকে শেষ করে আসলে নিজেদের যাবতীয় কাজকর্ম শেষ করে যখন মানুষ ঘরে ফেরা মানুষজনের ভিড় যখন রাস্তায় বাড়ে, তখনই কিন্তু এই যানজট সমস্যাটি আরও বেশি প্রকট হচ্ছে। এতে করে দুর্ভোগে কিন্তু পড়ছেন সাধারণ নগরবাসী। তারা বলছেন এই ধরনের যানজট সমস্যা আসলে রাজশাহী নগরীতে ইতিপূর্বে তারা দেখেননি, যেহেতু তাই চান যে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তার সংস্কার নির্মাণের যে কাজগুলো রয়েছে সেটি প্রকল্পের কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে যেন শেষ করা হয়। পাশাপাশি রাস্তায় যে ট্রাফিক নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটি সেটিও যেন সক্রিয় আকারে নিয়ন্ত্রণ করা হয়। এই ছিল আমার কাছে রাজশাহীর কাদিরগঞ্জের মোড় থেকে আসলে সর্বশেষ। নিয়ন্ত্রণহীন যানবাহন আর তার চাপে সবুজ শ্যামল রাজশাহী হয়ে গেছে আরও বেশি। সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দোলনে আহত এবং নিম্নবিত্তদের জন্য বিনামূল্যে চক্ষু সেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ক্যাম্পের আয়োজন করা হয়েছে গ্যান্ডারিয়ায়। সাদেক হোসেন খোকা মাঠে সবশেষ অবস্থা জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অব্র। এই যে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, এখন পর্যন্ত সে কার্যক্রম শুরু হয়েছে কিনা, আর ঠিক কাদেরকে আসলে এই সেবাটা দেওয়া হচ্ছে এবং কি কি সেবা দেওয়া হচ্ছে, কি জানতে পেরেছেন আপনি? অনেক, আপনি জানেন যে এই যে গ্যান্ডারিয়াতে যারা কিনা হচ্ছে নিম্ন আয়ের মানুষ, একই সাথে বৈষম্য ছাত্র আন্দোলনে নানাভাবে হচ্ছে চোখের ক্ষতি হয়েছে, তাদের জন্য কিন্তু হচ্ছে আজকে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন, যারা কিনা হচ্ছে মূলত বিএনপির বিভিন্ন যেই থানাগুলো আছে এবং যেই মহানগর আছে সেগুলো মিলে কিন্তু হচ্ছে করেছে। তাদের আয়োজনে মূলত হচ্ছে চক্ষু সেবা ক্যাম্প এটি অনুষ্ঠিত হচ্ছে।
আর এখানে এসে আমি যেটি দেখতে পেয়েছি এখানে মূলত যারা কিছুটা নিম্ন আয়ের মানুষ আছে তাদের জন্য কিন্তু হচ্ছে ভালো একটি সেবার কিন্তু ব্যবস্থা করেছে। বিশেষ করে এখানে যদি বলতে হয় যে চক্ষু সেবার পাশাপাশি চক্ষু পরীক্ষার পাশাপাশি হচ্ছে এখানে বিনামূল্যেই কিন্তু দেওয়া হচ্ছে চশমা, এবং একই সাথে ডাক্তারের পরামর্শ কিন্তু এখানে বিনামূল্যেই পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা কিনা এখানে আছেন তাদের প্রত্যেকেই কিন্তু বলছেন যে বিএনপির পক্ষ থেকে এই ধরনের সেবা কিন্তু নানা জায়গায় কিন্তু দেওয়া হচ্ছে। আজকে যেই সাদেক হোসেন খোকা মাঠ আছে সেখানে নারিন্দা গ্যান্ডারিয়াতে কিন্তু হচ্ছে এই সেবাটি দেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু তারা এমনটা করছেন, এমনটাই কিন্তু তাদের মতামত। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বিভিন্নভাবে আহত এবং নিহত হয়েছে তাদের 200 জনের কথা কিন্তু তারা বলেছে। তাদের প্রত্যেকের পরিবারের সাথে তারা যোগাযোগ করেছে, একই সাথে নানাভাবে সেবা দিয়ে তাদের পাশে আছে বলে জানিয়েছে এই সংগঠনটি। এই ছিল আমার কাছে সর্বশেষ। গ্যান্ডারিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাদাত অব্র। এদিকে শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে তীররক্ষা বাঁধের 100 মিটার এলাকায় ধস। 7 দিন পার হলেও এখনো শুরু হয়নি মেরামত। এমন অবস্থায় আতঙ্কিত নদী পাড়ের মানুষ। আরো জানাতে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, যেমনটা জানছিলাম, আমি দেখতেও পাচ্ছি যে ধস হয়েছে এবং সেখানে নিশ্চয়ই আতঙ্কে দিন পার করছেন যারা নদী পাড়ের মানুষ। তো জানাবেন যে এই ধস আসলে ইসে কোনো ধরনের এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? অনেক পদ্মা সেতুর ভাটিতে যে 2 কিলোমিটার এই বাঁধ নির্মাণ করেছিল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেই বাঁধটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণই ছিল এবং প্রায় কিন্তু এই বাঁধের বিভিন্ন অংশ ধসে যাচ্ছিল। চলতি মাসের 3 তারিখ কিন্তু এই বাঁধের আমার পেছনে যেই অংশটুকু দেখছেন সেই অংশটুকু কিন্তু প্রায় 100 মিটার একই সাথে সন্ধ্যার সময় ধসে যায় এবং ধসে যাওয়ার ফলে কিন্তু স্থানীয়দের মাঝে বেশ আতঙ্ক সৃষ্টি করে। এই দীর্ঘ সময় পার হয়ে গেল, এর মধ্যেও কিন্তু এই ধসে যাওয়া অংশের কোনো ধরনের মেরামত কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই বাঁধটি তারা শুরু থেকেই ঝুঁকিপূর্ণ দেখেছিল এবং পদ্মা সেতুর যে ডান তীরের একটি প্রকল্প নেওয়া হয়েছিল তখন তারা যে সার্ভে করেছিল সেই সার্ভেতে তারা ঝুঁকিপূর্ণ বিবেচনায় বাঁধটি সেই প্রকল্পের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছে তারা সুপারিশও করেছিল, কিন্তু সেতু কর্তৃপক্ষ সেই সুপারিশ অনুমোদন করেনি বিধায় তারা প্রকল্পটি নিতে পারেনি, যার কারণে এই কাজটি কিন্তু এখন করা উভয় দপ্তরের মধ্যেই একটি জটিলতা দেখা দিয়েছে। কারণ 30শে জুন পদ্মা সেতু প্রকল্পের কাজ কিন্তু শেষ করেছে সেতু কর্তৃপক্ষ। এখন সেতু কর্তৃপক্ষ এই কাজটি করতে পারছে না, অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডকে সেতু কর্তৃপক্ষ একটি চিঠি দিয়ে এই কাজটি করার নির্দেশনা দিয়েছে। সেতু কর্তৃপক্ষের এই কাজটি কিভাবে করা যায় সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মন্ত্রণালয়ে জানিয়েছেন, বরাদ্দ পেলে তারা কাজটি করবেন এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে। অনেক জাজিরা প্রান্ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ। ডোনাল্ড ট্রাম্পকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনে জয়লাভের পর হোয়াইট হাউসে 2 নেতার সাক্ষাৎ হয়, তবে বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেননি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে পা রাখলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পও। এরপর শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় দীর্ঘদিনের 2 রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর। ঐতিহ্যবাহী ওভাল অফিসে হওয়া বৈঠকের শুরুতে 2 নেতাই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। তবে দীর্ঘ 2 ঘন্টার বৈঠকে আর কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি, কারণ আলোচনা শেষে বাইরে অপেক্ষায় থাকা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই হোয়াইট হাউস ছেড়েছেন ট্রাম্প। এই অবস্থায় ধারণা করা হচ্ছে বিদায়ী ও নবনির্বাচিত প্রেসিডেন্টের মধ্যে মার্কিন পররাষ্ট্রনীতি সহ আরও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে ফ্লোরিডা থেকে ব্যক্তিগত বিমানে ওয়াশিংটনে পৌঁছেই রিপাবলিকান নেতাদের সঙ্গে বিজয় উদযাপন করেছেন ট্রাম্প। তবে জিল বাইডেনের হোয়াইট হাউসের আমন্ত্রণ বাতিল করায় ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটন সফরের সঙ্গে ছিলেন না তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।
এদিকে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নতুন নেতা হিসেবে জন থুনকে বেছে নিলেন রিপাবলিকানরা। বুধবার হওয়া নির্বাচনে জয়লাভের পর রিপাবলিকানদের আরও ঐক্যবদ্ধ এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নের কাজ করার জন্য প্রস্তুত বলে ঘোষণা দেন নতুন এই সিনেট নেতা। 100 আসনের সিনেটে 52টি আসনই রিপাবলিকানদের দখলে। সিনেটের নতুন নেতা বাছাইয়ের নির্বাচনে টেক্সাসের সিনেটর জন কার্নিনকে 5 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন জন থুন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কারের গতির ওপর নির্ভর করবে নির্বাচনের সময়, এএফপিকে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. 24-এর গণঅভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন, বিগত সময় বাহিনীর সংস্কারে কোনো সরকারি উদ্যোগ নেয়নি। যে এই পেনাল কোড এবং পুলিশ অ্যাক্টের মধ্য দিয়ে তাদের কলোনিয়াল রেজিম, তাদের যে ঔপনিবেশিক শাসন, সেটা টিকিয়ে রাখার জন্য এটা তারা করেছিল। ফলে আপনি বাংলাদেশের যে পুলিশকে দেখেন বা দেখছেন, এটা আসলে একটা কলোনিয়াল পুলিশি ব্যবস্থা। মধ্যরাতে 4 উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহত ছাত্র জনতা। সমস্যা সমাধানে দুপুরে সচিবালয়ে বৈঠক। এবং দেশে ডায়াবেটিস রোগীর অর্ধেকই জানেন না আক্রান্তের খবর। রোগীর সংখ্যা 3 কোটি হলেও সরকারি হিসেবে মাত্র 80 লাখ। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।